যে এত নেগেটিভ এত নেগেটিভ এত নেগেটিভ। সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন, এক। দুই, হতে পারেন 84 বছরে তো আসলে আল্লাহ তাআলা যাদের দীর্ঘ হায়াত দেন, ওর কোরআনেই বলা যে তাদেরকে উনি আবার সেই পুরো শৈশবের মতন ইয়ে করে ফেলেন। ওনার শিশুতোষ আবেগও ওখানে কাজ করতে পারে। তবে যেই ব্যক্তির শিশুতোষ আবেগ কাজ করে এত বেশি, সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা। এখানে যদি বিনয় থাকতো, রেসপেক্ট বোধ থাকতো, কিংবা এটা আমরা এখনো বাড়াতে পারি যে একটু খুলে বলবেন। হ্যাঁ, খুলেই বলছি আমি। কথা বলেন, অ্যানালাইসিস করেন, কিন্তু শব্দ চয়ন মাস্ট বি রেসপেক্টফুল। বেসামাল কথাবার্তা বলেন কিংবা তিক্ত কথাবার্তা বলেন, ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলেন, তাদের উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা। ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না। আচ্ছা, এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে, সেটাও খুব একটা হালে পানি পায়নি, মানে এটাও খুব দুঃখজনক। অ্যাডভোকেট শিশির মনির, আপনার ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখেন? এই ঘটনাটা, আজকের যে পরিস্থিতির সৃষ্টি হলো, এটার পেছনে নেপথ্য কারণ কি আসলে? আমার কাছে মনে হয় আমাদের পারস্পরিক যে রেসপেক্ট বোধ, যে একটা অন্যের অবদানকে যে স্বীকৃতি দেওয়ার যে টেন্ডেন্সি, মানসিকতা, এটা এক ধরনের কম্প্রোমাইজ হয়েছে। এবং এই যে আত্মহমিকা বোধ, আমি ক্লেম করব, আরেকজন মনে হয় কন্ট্রিবিউট করে নাই, এই বোধ শক্তিটা এখানে প্রখর হয়ে গেছে। এটা উচিত না। সকলেরই কম অবদান ছিল এই 15 বছরে, 17 বছরে। এমন কোনো গ্রুপ নাই, সিভিল সোসাইটির এমন কোনো মেম্বার নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই যারা নানান ফরম্যাটে অত্যাচার নির্যাতনের শিকার হয়নি। এই অত্যাচার নির্যাতনগুলো ব্যক্তি পর্যায়ে হয়েছে, দল পর্যায়ে হয়েছে, গোষ্ঠী পর্যায়ে হয়েছে, ইভেন প্রফেশন পর্যায়ে হয়েছে। ফলে যার যতটুকু অবদান ছিল কিংবা যতটুকু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে। কোনো ব্যক্তি বিশেষ তিনি গুম হয়ে গেছেন, তিনি এখন একটা স্টেটমেন্ট দিচ্ছেন, তাকে নিয়ে আমরা ভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন করতে যাচ্ছি, ব্যক্তিগতভাবে অ্যাটাক করতে চাচ্ছি, ইটস নট প্রপার। সবই তো মানুষ আসলে, যতই আমরা রাজনৈতিক কর্মচারী মানে কর্মী হই না কেন, লিডার হই না কেন, একটা ব্যক্তিগত ইগো, বিনয় ভাব তো আছে সবার মধ্যেই। যাদের মধ্যে এই ইগোটা হার্ট হয়, ইগোটা হার্ট হলে পরে রিয়াকশন মেকানিজমটা যেটা টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়াতে আসে, এই রিয়াকশনটাও হার্ড হয়। ফলে এইটা আরও অ্যাক্সিলারেট হয়। আমি বেশ কিছু স্টাডি করে দেখেছি, এখানে যদি বিনয় থাকতো, রেসপেক্ট বোধ থাকতো, কিংবা এটা আমরা এখনও বাড়াতে পারি। কিন্তু আমরা যদি সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি হয়েছে এখন রাজনৈতিক দলগুলো, সেটার দিকে তাকাই, তাহলে আপনি যাদের কথা বলছেন, যদি বিনয় থাকতো, সেখানে তো আসলে সরকারের কতটুকু দায়? সরকার তো কাউকে বিনয়ী করে তুলতে পারে না। সরকার তো বিনয়ী ছিল কিনা সেই প্রশ্নটা আসছে। প্রশ্ন আসছে সরকারের ঐক্যবদ্ধ রাখার যে দায়িত্বটা ছিল সেটা পেরেছে কিনা। যেমনটি জুনায়েদ সাকি বললেন যে সেই দায়িত্বটা তারা আসলে পালন করতে পারেনি। না পারলে কেন পারল না? যেমন ধরেন প্রফেসর ডক্টর ইউনূস, দেখেন উনি পদত্যাগ করবেন, কেউ কিন্তু চায় না, কোনো পলিটিক্যাল পার্টি চায় না। সকলে গিয়ে বলে আসছেন যে আমরা তো আপনার পদত্যাগ চাইনি। আজকে বিএনপি বলে আসছেন যে আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, জামাতও বলে আসছে, এনসিপি বলে আসছে। তাহলে এখানে ব্যাপারটা তো গভর্নমেন্ট কেন্দ্রিক না। ব্যাপারটা হলো শুরু থেকে যেভাবে শুরু হয়েছে, হ্যাঁ, জুনায়েদ সাকিব এই কথা বলতে পারেন যে গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি আছে সকলকে ঐক্যবদ্ধ রাখা, কিন্তু কিছু ইভেন্ট তো গভর্নমেন্টের বাইরে ঘটে। আর মূল যে ইগোর জায়গাটা ডেভেলপ করেছে, আমার তো মনে হয় এটা গভর্নমেন্টের বাইরে থেকে ডেভেলপ করেছে, নট ফ্রম ইনসাইড দি গভর্নমেন্ট। এবং গভর্নমেন্টের বাইরে থেকে এই ইগোর পার্টটুকুতে কোথায় ডেভেলপ করেছে, যে একটু খুলে বলবেন? হ্যাঁ, খুলেই বলছি আমি। যেমন ধরেন এনসিপি যারা করেন, এনসিপির নেতৃবৃন্দ যারা আছেন, তাদের যে শব্দ চয়ন ব্যবহার করছেন, এটা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কার কোন ব্যক্তিগত ইগোতে আঘাত আসতেছে, এটা অনেক সময় তারা খেয়াল করেন না। তো মাই অ্যাডভাইস ইজ টু দেম, কথা বলেন, অ্যানালাইসিস করেন, কিন্তু শব্দ চয়ন মাস্ট বি রেসপেক্টফুল। তো এরপর কিন্তু আমরা দেখেছি যে তার শব্দ চয়নের জন্য কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে সেই জায়গা থেকে তিনি ক্ষমাও চেয়েছেন, মাফ চেয়েছেন। আমি কোনো ব্যক্তি বিশেষকে মিন করছি না, আমি মিন করছি আমার মনে হয় যে এনসিপি ইন ইটস এন্টায়ারিটি। না আমি এটা করে ফেলবো, আমি ওইটা করে ফেলবো, আর কারো দরকার নাই, এই কথা বললে তো হবে না।
আমি আপনি একাতর কেউ এটা করে নাই, আসলে কম্বাইন্ড ওয়েতে করেছে। তাহলে তো এনসিপির সাথে অন্যান্য রাজনৈতিক এবং দলের দূরত্ব এটা হলো, কিন্তু করা- আমার প্রশ্ন ছিল সরকারের সাথে কেন দূরত্ব হলো? সরকার তো বিনয়ের জায়গায় কোনো অবিনয় এটার জন্য যেমন ধরেন প্রকাশ তাদের দেখিনি সেরকম। বিএনপি যে সন্দেহ প্রকাশ করছে এখন, সেই প্রকাশ করার মূল কারণ হলো এটা, এই ইলেকশন ডিলে হওয়ার পিছনে একটা রিজনকে দাঁড় করানো হচ্ছে। সেই রিজনটা কি? সম্ভবত এখানে একটা মানে সুনির্দিষ্ট রোডম্যাপ ডিক্লেয়ার করা না করা, ইলেকশন ডিলে হওয়া, একটা সন্দেহের ভাব হচ্ছে যে তাহলে কি ইলেকশন হবে না, কিংবা হলেও কি এই সময়ের ভিতরে না হয়ে ভিন্ন কিছু কেউ মেকানিজম করতেছে, একটা ভাব ডেভেলপ করেছে। ফলে এখানে গভর্নমেন্ট যদিও তার ইনিশিয়েটর নয়, কিন্তু গভর্নমেন্ট মেডিয়েশনের জায়গাটাতে, যেহেতু গভর্নমেন্টের মধ্যে ছাত্রদের প্রতিনিধি আছে, তারাও এখানে ওয়ার্ক করছে। কেউ কেউ মনে করে ওই ছাত্র প্রতিনিধিরা আবার রাজনৈতিক দলের সঙ্গে গোপনে যোগাযোগ মেনটেন করে, এটাও মনে করে। ছাত্রদের ভয়েসটা গভর্নমেন্টের ভিতরে যারা রেস করে, তারা মনে করে অমুক অমুক ব্যক্তি এটা রেস করে। ফলে বিএনপি আজকে দেখবেন একটা দাবি দিয়ে আসছেন যে তারা ওই 2 ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান, সাথে হলো নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চান, এই দাবি দিয়ে আসছেন। আপনার অবস্থান কি, আপনি কিভাবে দেখছেন এই দাবিকে? আমরা যেটা বলে আসছি যে গভর্নমেন্টকে, ঠিক আছে, ইউনূস সরকার টুয়ার্ডস এ রাইট ডাইরেকশন তারা অগ্রসর হচ্ছে। আমরা বলেছি যে অবশ্যই দুটো জিনিসের রোডম্যাপ ডিক্লেয়ার করলেই অনিশ্চয়তা কাটবে। একটা রোডম্যাপ হলো নির্বাচনের ব্যাপারে একটা মাস, উইক, এরকম কিছু একটা ডিক্লেয়ার করে দেওয়া উচিত যে অমুক মাসে ইলেকশন হবে, অথবা অমুক উইকে অত ডেটের এতটার মধ্যে ইলেকশন হবে। আর দ্বিতীয় হলো সংস্কারের যে কথা বলা হচ্ছে, ঐকমত্য কমিশন একটা চার্টার ডিক্লেয়ার করবে, ওই চার্টারে সকলেই সিগনেচার করবে, এটাই হবে সংস্কারের এজেন্ডা। বিএনপির যে প্রস্তাবনা এই বিষয়ে আপনার এটাও সুনির্দিষ্টভাবে মানে ডিক্লেয়ার করে দেওয়া উচিত। আমার ধারণা বিএনপি যত আলোচনা করেছে আজকে, যে লিখিত বক্তব্যটা পাঠ করে শুনিয়েছে মিডিয়ার সামনে, এখানে মূল বিষয় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চান, সংস্কারের সুনির্দিষ্ট রোডম্যাপ চান। সরকারের পক্ষ থেকে যদি এই বিষয়গুলো স্পষ্ট করে ডিক্লেয়ার করা হয়, তাহলে আমার ধারণা যে এখানে অনিশ্চয়তাটা কাটবে। আর যারা অনেকেই বেসামাল কথাবার্তা বলেন কিংবা তিক্ত কথাবার্তা বলেন, ব্যক্তি বিশেষকে আঘাত করে কথাবার্তা বলেন, তাদের উচিত নিজেদেরকে রেস্ট্রেইন করা, তাহলে এনভায়রনমেন্টের ডিটারিয়েট অশেষ করবে। ধন্যবাদ আপনাকে। আমি রুমিন ফারহানের কাছে আসতে চাই। রুমিন, আমরা শুনলাম যে এই যে ক্রেডিট দাবি করা, গণঅভ্যুত্থানে কার কি অবদান ছিল, সেই ক্রেডিটের যে রাজনীতি, সেই জায়গা থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা তো আমরা গণঅভ্যুত্থানের ঠিক ইমিডিয়েট গণঅভ্যুত্থানের পরপরই শুরু হয়েছে, দেখে আসছি 9 মাস ধরে এই বিষয়টি ঘটছে। ইলেকশন নিয়ে বিএনপি নির্বাচনের তারিখ চাইছে, সেটাও গত কয়েক মাস ধরে আমরা শুনে আসছি, এবং সংস্কার বনাম নির্বাচন এরকম একটি আলাপও জারি আছে। কিন্তু এই যে পদত্যাগের ব্যাপারটা, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, সেটা হঠাৎ করেই ঘটলো, এটা মানে ব্যাপারটা আসলো, এটা কি আসলে শুধুমাত্র এই দূরত্ব সৃষ্টি হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, বা অন্যরা ক্রেডিটের দাবি করছে সেগুলোর জন্যই হলো, নাকি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে এই পরিস্থিতি সৃষ্টি হলো? আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণ অভ্যুত্থানের 9 মাস পরে দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট দেখা যাচ্ছে, সরকারের সঙ্গে একটি নির্দিষ্ট দল বাদ দিয়ে বাকি সকল রাজনৈতিক দল, বাংলাদেশ আর্মি এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, সবার সাথে সরকারের একটি চমৎকার দূরত্ব তৈরি হয়েছে। এবং এই দূরত্ব, চমৎকার দূরত্ব, হ্যাঁ চমৎকার দূরত্ব, মানে এত ক্লিয়ার, এত ভিজিবল, এত ভিভিড দূরত্ব অতীতে আমরা অন্য কোনো সরকারের সঙ্গে, হ্যাঁ সরকারের সঙ্গে পাল্টাপাল্টি আমাদের লড়াই হয়েছে, হয়েছে, কিন্তু এত দূরত্ব, সরকার নিজেকে এত বেশি দূরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো থেকে এবং রাজনীতি থেকে, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। আপনি দেখুন, এই যে পদত্যাগের কথাটা উঠলো, আপনি আমাকে একটু সময় দিন, আমাকে এটা মানে গুছিয়ে বলতে আমার একটু সময় লাগবে। পদত্যাগের কথাটা যে উঠলো, এটা উনি কাকে ডেকে বললেন? উনি এটা একটি ছোট রাজনৈতিক দল, যে দলটি এখনো নিবন্ধিত হয়নি, যেই দলটি নিজেকে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে দাবি করে, সেই দলের প্রধান নাহিদ ইসলামকে ডেকে বলল। অথবা তিনি বলেছেন কিনা জানি না, নাহিদ ইসলাম এটি বাইরে এসে তেমনটি বললেন। এই ধরনের অফিসিয়াল মিটিংয়ে রাষ্ট্রের টপ কিংবা 3 বাহিনীর টপ, তারা যখন কোনো কথা কোনো মিটিংয়ে বলেন, সেই মিটিংয়ের কতটুকু কথা বাইরে যাবে, কতটুকু যাবে না, কতটুকু গণমাধ্যমে আসবে, কতটুকু আসবে না, সেটাই ঘরের ভেতর যারা থাকেন তারাই সিদ্ধান্ত নেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা চেয়েছেন তার এই
রিজাইন করে ফেলা বা পদত্যাগ করে ফেলার বিষয়টি যাতে দেশের মানুষ জানতে পারে, এবং তিনি নাহিদকে বেছে নিয়েছেন সেই খবরটি জানানোর জন্য। গণমাধ্যমে আমরা দেখলাম যেদিন নাহিদ এই কথাটি বাইরে এসে বললেন, সেদিনই বিএনপি 4 দফা প্রধান উপদেষ্টার কাছে সময় চেয়েছে, সময় পায়নি। জামায়াতে ইসলাম সময় চেয়েছে, জামায়াতে ইসলামকেও দেখা দেয়া হয়নি, কথাও বলা হয়নি, কিন্তু বলা হলো এনসিপির সঙ্গে। সো এই যে দূরত্বের প্রশ্নটা বারবার আসছে না, দূরত্বের একটা এক্সাম্পল আমি এখানে আপনাকে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে উনি কেন রিজাইন করতে চাইলেন? কোনো পলিটিক্যাল পার্টি তো ওনার রেজিগনেশন চায়নি, যেটা শিশির মনির বলছিলেন যে কোনো দল তো রেজিগনেশন চায় না। হ্যাঁ, অ্যাবসলিউটলি কোনো দল চায়নি। উনি কেন বললেন? এর কয়েকটা কারণ হতে পারে। এক হতে পারে উনি ওনার অসাধারণ ব্যর্থতা অনুভব করতে পেরেছেন। উনি যে গত 9 মাসে কোনো একটা ক্ষেত্রে সফল হয়েছেন বা কোনো একটা ক্ষেত্রে ইতিবাচক কিছু ঘটেছে এমনটি দেখাতে পারবেন এমন একটি কার্ডও ওনার হাতে নাই। একমাত্র অর্থনীতি উনি কিছুটা গর্ব করেন। আজকে ডয়েশে ভ্যালের রিপোর্ট দেখছিলাম, রমজানে দ্রব্যমূল্য আগের চেয়ে কন্ট্রোল ছিল, সেটাও দাবি করে সরকার। আমি খুবই বিনয়ের সাথে বলি, দ্রব্যমূল্য 1 মাস একটু কন্ট্রোল ছিল, ওটা অর্থনীতির ওভারঅল চিত্রটাকে দেখায় না। হ্যাঁ, শুধু রিজার্ভ বেড়েছে, প্রবাসী আয় রেমিটেন্স সেটা বেড়েছে। এর বাইরে বলা হচ্ছে গত 9 মাসে মূলধনী যন্ত্রপাতি, যেটা দিয়ে আপনি আসলে আমদানি রপ্তানি কতটুকু হচ্ছে, দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ কতটুকু হচ্ছে সেটা যাচাই করবেন, কমে গেছে 29% গত বছরের এই সময়ের তুলনায়। এর বাইরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে 26%। অথচ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আশিক চৌধুরীকে নিয়ে অনেক মানে মাতামাতি দেখেছি। সো আমাদের দুঃখটা লাগে কোথায়, কাজ হয়নি কিছুই, মাতামাতি হয়েছে অনেক বেশি। এই ফাঁপা আওয়াজ বা এই ফাঁপা বেলুনগুলো কিন্তু মানুষ বুঝতে পারে। আর প্রধান উপদেষ্টা যেহেতু অত্যন্ত বুদ্ধিমান, তিনি ডেফিনেটলি খুব ভালো বুঝেছেন। হ্যাঁ, ওনার ব্যক্তিগত কিছু লাভ হয়েছে। ফর এক্সাম্পল, ওনার মামলাগুলো উঠে গেছে, উনি কয়েকশো কোটি টাকা বোধহয় নাকি 66 কোটি টাকা ওনার কর মওকুফ হয়ে গেছে, উনি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে তৈরি করতে পেরেছেন, গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে 10%-এ নামিয়ে আনতে পেরেছেন। আমি জানি আপনাকে দেখলে মনে হচ্ছে আপনি একটু অস্বস্তি বোধ করছেন। এই অস্বস্তি প্রধান উপদেষ্টারও সম্ভবত হয়েছে যে এত নেগেটিভ, এত নেগেটিভ, এত নেগেটিভ। সো ওনার সেই অস্বস্তি থেকে উনি রিজাইন করতে পারেন। 1, 2 হতে পারেন 84 বছরে তো আসলে আল্লাহ তাআলা যাদের দীর্ঘ হায়াত দেন, ওর কোরআনেই বলা আছে তাদেরকে উনি আবার সেই পুরনো শৈশবের মতন ইয়ে করে ফেলেন। ওনার শিশুতোষ আবেগও ওখানে কাজ করতে পারে। তবে যেই ব্যক্তির শিশুতোষ আবেগ কাজ করে এত বেশি, সেই ব্যক্তিকে এত উপরের জায়গায় বসাটা একটা রাষ্ট্রের জন্য খুব নিরাপদ কিনা, এই প্রশ্ন তো আমি একটা নাগরিক হিসেবে করতে পারি। একটি বিষয় আমি রুমিন আনতেই চাই, সেটা হচ্ছে যে পরিস্থিতিতে দিদি দায়িত্ব গ্রহণ করেছে সেটাকে আমরা কতটুকু কনসিডার করছি। সার্টেনলি আমরা সেটাকে কনসিডার করছি এবং সেই জায়গাটাতে আমি সেই জায়গাটাতে আসবো যে কোন পরিস্থিতিতে তিনি নিয়েছেন। লাস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে উনি ওনার নানাভাবে জনপ্রিয়তা যাচাইয়ের চেষ্টা করেন। যেমন কিছুদিন আগে একটা ক্যাম্পেইন শুরু হলো, 5 বছর দেখতে চাই, যতদিন বেঁচে আছে ততদিন দেখতে চাই। ঈদের নামাজের পরে হুমড়ি খেয়ে মানুষজন ফটো তুললো, সেটার ওনার প্রেস সচিব চারদিকে ছড়ালেন। ওনার উপদেষ্টার, আমি দীর্ঘ বলবো না, নামগুলো শুধু বলি, ধর্ম উপদেষ্টা, নারী উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন, উনি কি নারী উপদেষ্টাই তো বোধহয়, ফরিদা আক্তার, মৎস্য, আচ্ছা উনি, তারপরে আপনার স্বরাষ্ট্র, তারপরে আপনার মানে এরা মানে একজনের পর একজন উপদেষ্টারা দাবি করলেন যে মানুষ তাদেরকে দেখতে চায়। সো এই ক্যাম্পেইনটার পরপরই উনি বললেন যে ঠিক আছে, ওইটা তো মোটামুটি খুব একটা ভালো ফল পাচ্ছি না, আচ্ছা এখন দেখি নেমে যাওয়ার কথা বললে মানুষ কেমন করে। সেটাও খুব একটা হালে পানি পায়নি। মানে এটাও খুব দুঃখজনক। দেখলাম বড় বড় দলগুলো বলছে যে চেয়ার তো খালি থাকে না, ওনাকে আমরা কেউ যেতে বলিনি, উনি যেতে চাইলে যাবেন, আরেকজন কেউ আসবে ওনার জায়গায়। মানে বিএনপি এই কথাটি বলেছে, তাই না? সো উনি আসলে এইটা দিয়ে যদি জনপ্রিয়তা উনি যাচাই করতে চান বা উনি যদি ভাবেন যে সকলেই দৌড়ে যাবে, ব্যাপারটি আসলে তেমন ঘটেনি। আপনি মনে করছেন যে অন্য কোনো কারণ নেই, ভ্যালিড কোনো রিজন নেই, এটা আসলে জনপ্রিয়তা যাচাইয়ের জন্যই তিনি বলছেন? আমি অনেকগুলো বাকি আগের দুটো বললাম যে ওনার ব্যর্থতা, ওনার আবেগ অথবা ওনার জনপ্রিয়তা যাচাই, যে কোনো তিনটার একটি। আর উনি যেই পরিস্থিতিতে রাষ্ট্র দায়িত্ব নিয়েছেন,
এটা কোনো অভূতপূর্ব পরিস্থিতি না, মানে বাংলাদেশের জন্য অভূতপূর্ব হতে পারে, কিন্তু বিশ্বে এরকম বহু নজির আছে। হ্যাঁ, এবং দেখা যায় যে এই পরবর্তীতে যে সরকারটি আসে তারা যদি স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যেটি ডক্টর ইউনূস সরকার ভীষণভাবে ব্যর্থ হচ্ছে, তখন কি হয়, আজকে প্রথম আলোতে একটা লেখা আসছিল, আমি লেখাটা সেভ করে রেখেছি, যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারের ফিরে আসার আশঙ্কা কতটা। বলা হচ্ছে 1970 থেকে 2024 এই 54 বছরে 91 জন স্বৈর শাসকের পতন হয়েছে, তার মধ্যে 19% আবার ফিরে আসতে পেরেছে। দুতার্তের ফ্যামিলি ফিরে এসছে, ও মার্কোসের ফ্যামিলি এসছে, সো আবার রাজাপাকসে আমাদের শ্রীলঙ্কার পাশে ফিরে এসছে। কেন ফিরে আসে তার প্রথম রিজনিংটাই দেওয়া হয়েছে, যদি সরকার, পরবর্তী সরকার স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়, যদি একটা বেটার লিডারশিপ দিতে ব্যর্থ হয়, যদি আমরা একটা